সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় করোনা, আতঙ্ক নয় সচেতনতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সাবেক পরিচালক, রোগ নিয়ন্ত্রণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর। আছেন অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব, সাবেক সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনারা মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, আমরা বলছি যে করোনা আতঙ্ক নয় সচেতনতা। করোনা যে রোগটি বাংলাদেশেও ছড়িয়েছে, সারা বিশ্বের বেশ কিছু দেশেই তো রয়েছে, 100-র বেশি দেশে। তো সেই রোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবারই বলছেন, যেহেতু এটির কোনো প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, সে কারণে সচেতন থাকাটাই হচ্ছে মুখ্য বিষয় এবং আতঙ্কিত হওয়া যাবে না। তো এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। অধ্যাপক বেনজির আহমেদ স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি আমি শিরোনামে এনেছি, আতঙ্ক নয় সচেতনতা। তো এখন সচেতন হওয়ার বিষয় হচ্ছে দুটি। একটি হচ্ছে নিজেকে সচেতন হতে হবে, আর একটি হচ্ছে সচেতন করার জন্য সচেতনামূলক কার্যক্রম, প্রচার প্রচারণা চালাতে হবে। তো দুইটি জায়গাতেই বাংলাদেশে আমাদের অবস্থান কিরকম দেখছেন আপনি? ধন্যবাদ। আসলে সারা বিশ্বজুড়েই যেভাবে এটা ছড়াচ্ছে তাতে আতঙ্ক নয়, এ কথাটা বললে আসলে কঠিন মেনে নেয়। অবশ্যই আতঙ্কের। সারা বিশ্বজুড়েই এটা আতঙ্ক ছড়াচ্ছে, মৃত্যু বেড়ে যাচ্ছে, এপিসেন্টার চেঞ্জ হয়েছে, মহামারী থেকে বিশ্ব মহামারী ঘোষণা করা হয়েছে। সুতরাং আতঙ্ক কিছুটা হবেই। এখন সচেতনতার জায়গাটা যদি আসে, আমাদের মতো দেশ, ইভেন সারা বিশ্বজুড়েও এরকম যখন কোনো নবোদ্ভূত রোগ হয়, যেটা সম্বন্ধে আগে কোনো ধারণা থাকে না মানুষের, এবং এই রোগ প্রতিরোধ, এই রোগ বিষয়ে নিজের করণীয় বিষয়ে যদি মানুষকে আমরা সচেতন করতে চাই, প্রথম দায়িত্ব হলো স্বাস্থ্য বিভাগের, সংশ্লিষ্ট বিভাগের, যে তারা আসলে কি চান, একজন মানুষের কাছ থেকে তারা কি আচরণ আশা করেন, যে আচরণ করলে তার এই রোগটা হবে না, যে আচরণ করলে তার থেকে এই রোগটা আরেকজনে যাবে না। এবং এইটা কোনো সহজ বিষয় না। আমি আমার মাস্টার্স পাবলিক হেলথ এডুকেশনে, তা আমরা জানি একটা প্র্যাকটিস পর্যবেসিত করতে হলে একটা বেশ সময় লাগে। ইনফরমেশন দেওয়া হয়, তার অ্যাটিটিউড ডেভেলপ করা হয়, সেখান থেকে সে প্র্যাকটিসে আসে। আর এখানে আমাদের ওট ছড়ি তোর বিয়ে, এরকম একটা অবস্থা যে আজকে আমি তথ্য দিলাম, কালকেই থেকে প্র্যাকটিস শুরু করতে হবে। একজন স্বল্প শিক্ষিত মানুষ কিংবা সাধারণভাবে শিক্ষিত মানুষ, তার জন্য এই নতুন একটা জিনিসকে আত্মস্থ করে এবং সেটা পারফেক্টলি করতে হবে। যেমন ধরুন যে একজন গৃহ সংঘ নিরোধে আছে, কোয়ারেন্টাইনে আছে, তাকে আমি বললাম আপনি আলাদা থাকবেন, আমি এইটুকুই বললাম, কিন্তু এর সঙ্গে অনেক বিষয় জড়িত। তার আত্মীয় স্বজন আসতে পারে, তার ছেলে মেয়ে আসতে পারে। এই জায়গাগুলোতে সে কীভাবে এই প্র্যাকটিসটা করবে, আমি যে তথ্যটুকু দিলাম এটা সহজ না। তাকে যদি আমাকে কনভার্ট করতে হয়, তার এটাকে যদি প্র্যাকটিসে নিতে হয়, এটা অনেক সেশন দিতে হবে। এখানে এক্সপার্ট কমিউনিকেটর লাগবে, যিনি ওই ব্যক্তির সাথে বসবেন, যিনি তার ফ্যামিলি মেম্বার, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে কথা বলবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের সুপারভিশন মনিটরিং লাগে এবং এটাকে বুস্ট করতে হয়। যে একটা আমি তথ্য দিয়েছি, উনি কিছুটা প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করতে যেয়ে উনি কিছু সমস্যা পেলেন। ধরুন আমি বললাম যে আপনি আলাদা ঘরে থাকবেন, কিন্তু ঘর একটা, সেখানে সে কী করবে? তাহলে আমাকে কিন্তু সে হয়তো এটা ফেস করবে যে ঠিক আছে আমি আলাদা ঘরে থাকতে পারছি না, একটু চাদর দিয়ে ঢেকে থাকি। তাহলে নেক্সট টাইমে যিনি যাবেন ওখানে পরিদর্শনে, তিনি যে দেখবেন যে এটা হচ্ছে কিনা। যদি দেখেন হচ্ছে তাহলে ওকে, আর না হলে তাকে পরিবর্তিতটা বলতে হবে। এবং আমাদের এখান থেকে সাফল্যগুলোকে উঠিয়ে আনতে হবে, যে আমরা এরকম যেখানে যেখানে বললাম সে আমি এটার কথাই বলছি, সংঘ নিরোধ, সেখানে সাফল্য আছে, আমি সেটা তাহলে অন্যখানে অনুদিত করব। আমি অন্য দেশের বা WHO-র যেগুলো নির্দেশনা আছে, আমার প্রেক্ষাপটে আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, তাদের প্রেক্ষাপটে এটা হুবহু হবে না, একটা কোট সবার গায়ে হবে না। আমার টেইলর মেড ডিসিশন নিতে হবে এখানে, যে স্পেসিফিক আমাকে কি করা উচিত। স্যার, আমাদের কি আসলে বলাটা যথাযথভাবে হচ্ছে না? অর্থাৎ আপনি যেটি বলছেন যে তাদেরকে তো আসলে সেশন দিতে হবে, তাদেরকে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, তো এই বলাটা যথাযথ হচ্ছে না, নাকি যথাযথভাবে মানার ক্ষেত্রেও আন্তরিকতার অভাব দেখছেন? আমি মূল বলতে চাই আমাদের দিক থেকেই এই বলার জন্যই আসলে আমাদের গাইডলাইন, SOP, আমাদের ন্যাশনাল প্ল্যান এবং এই সংক্রান্ত লোকজন তৈরি করা, তাদেরকে ট্রেনিং দেওয়া, এটা একটা বিরাট ব্যাপার, এটা কোনো সহজ ব্যাপার না। তো
তা আমি মূল বলতে চাই যে আমি দীর্ঘদিন হেলথে কাজ করি, পাবলিক হেলথ নিয়ে। আমরা বহু এগুলো ম্যানেজ করেছি। আমি নিপা নিয়ে কাজ করেছি, আমি 2009-এর প্যান্ডেমিক নিয়ে কাজ করেছি, ইবোলা নিয়ে কাজ করেছি। আমরা যদি লোককে ভালোভাবে বোঝাতে পারি, লোক বেশিরভাগ ক্ষেত্রে এটা মানে। আমি যদি না বোঝাতে পারি, আমার প্রতি লোকের যদি শ্রদ্ধা না থাকে, আমার কথার উপর যদি ভরসা না থাকে, আমাদের পারস্পরিক যদি শ্রদ্ধার সম্পর্কটা আমরা না নিয়ে যেতে পারি, এবং আমার রেডিনেস যদি না থাকে, আমি যদি অপ্রস্তুত থাকি, আমার লোকজন যদি দেখে যে আমি যা বলছি বাস্তবের সঙ্গে তার ফারাক, তখন থেকে আমার উপর ভরসা তার থাকবে না। তখন ভাববে এটা কথার কথা বলছে, কোয়ারেন্টাইন, আসলে এটা এতটা দরকার নেই। এবং আপনি যে প্র্যাকটিসগুলো দেখছেন বিভিন্নখানে, সেখানে কিন্তু সেইটার আমরা একটা প্রতিফলন দেখতে পাই। জি স্যার, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক রশিদ মাহবুব স্যার, আমি আপনার কাছে আসতে চাই। বেনজির আহমেদ যেটি বলছেন যে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে একটি বিষয়, তাহলে আমি যদি বলি, এখন পর্যন্ত আমরা যেটি খবর পেয়েছি যে বাংলাদেশের সবশেষ তথ্য অনুযায়ী 8 জন আক্রান্তের তথ্য আমাদের কাছে রয়েছে আইইডিএস এর দেওয়া তথ্যতে। তো সেখানে এই 8 জনের মধ্যে আক্রান্ত যারা হয় সরাসরি তারা বিদেশ ফেরত, আর নাহলে বিদেশ ফেরতদের সংস্পর্শে এসেই তারা আক্রান্ত হয়েছেন। তো যে লোকগুলো বিদেশ থেকে এসেছেন, ইউরোপ থেকে, ইতালি থেকে এসেছেন, জার্মানি থেকে এসেছেন এখন পর্যন্ত আক্রান্তের তথ্য অনুযায়ী, তো তারা তো ওখানে দেখে এসেছেন যে কিভাবে মেনটেন করা হয়, কিভাবে থাকা উচিত। দেশে এসে তারা কি সচেতন হচ্ছেন না, নাকি যেটি আমরা মনে করি যে সঠিকভাবে বলতে পারছি না আমরা তাদেরকে? না, প্রথম কথা, এই ভাইরাস জি, যে অ্যাফেক্টেড বা যে কেরিয়ার, এই দুইজনের মাঝখান ছাড়া তার কোনো উপায় আমার কাছে আসবে না। এখন যে সমস্ত জায়গায় এটা এপিডেমিক ফর্মে হয়েছে, তার প্রথম যদি আমি চীন ধরি, চীনের থেকে যারা আসছে তাদের কিন্তু আপনারা কোয়ারেন্টাইন করে রেখেছেন 14 দিন, তদারকি করে তারপরে ছেড়ে দিয়েছেন। ওখানে কিন্তু সচেতনতার প্রশ্নটা আর আসে নাই। সচেতনতার দুইটা পার্ট আছে, যে ক্যারিয়ার বা যে বিদেশ থেকে আসছে তাকে সচেতন করা, জনগণকে সচেতন করা। এবং যে বিদেশ থেকে আসছে তাকে আমরা একটা তথ্য নেই যে এই হলে এই করবেন, এই করবেন, এটা সচেতনতা নয়, এটা হচ্ছে ইনফরমেশন দেওয়া। ইনফরমেশন দেওয়াটাই এফেক্টিভ হবে, এটা মানিয়ে নেওয়াটা ঠিক না। আমার ওইখানে যে তথ্যগত উনি যেটা মনিটরিংটা আছে কিনা, কারণ ও যদি না মানে ও ক্ষতি হতে পারে, কিন্তু জাতি বা সমাজ হিসাবে তো আমাদের ক্ষতি হবে। এই জায়গাটায় তদারকিটা কি আছে আমার জানা নাই। আর আমার এখন পর্যন্ত এই দেশে যেটা আসছে 3,2800 বা এরকম একটা লোক। আমরা এদেরকে কোয়ারেন্টাইন করা, শব্দটা হচ্ছে কোয়ারেন্টাইন করা, একটা নাম্বার পর্যন্ত তো উই ক্যান মেক ইট কোয়ারেন্টাইন, এবং সেই কোয়ারেন্টাইনটা করলে কিন্তু স্প্রেডিংটা কম হতো। এখন যখনই আমরা হোম কোয়ারেন্টাইনে গেছি তখন কিন্তু স্প্রেডিংয়ের ফরম্যাটটা অনেক বেশি হবে, কারণ ওই সচেতনতাটা ওর মধ্যে আমি ঢুকাতে পারছি কিনা, অথবা সে মানার মতো সক্ষম কিনা, অথবা সে এটা বিশ্বাস করে কিনা, এখানে কতগুলো ঘাটতি আছে। আর যদি এখন ওই তদারকিটা আমি যদি ঠিক মতো না করি, আমার এটা বলবো এটা ফেল। আপনি সচেতনতা বলেন, কোয়ারেন্টাইন কিন্তু ফেল করে গেল। এবং এর মধ্যে যে 3,000 বা 2,800 যাই থাকুক, এর মধ্যে তো আমার বেশি লাগবে না। যদি কিছু এর মধ্যে বের হয়, সে তো আবার অন্যদেরকে মিক্স আপ করছে। সুতরাং এই কোয়ারেন্টাইনটাই ছিল এখানের মূল জায়গাটা, এবং কোয়ারেন্টাইনের প্ল্যানিংটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এগুলো তো আপনাকে করতে হবে। কারণ কোয়ারেন্টাইন তো আমরা একসময় দেশটাকেই কোয়ারেন্টাইন করে ফেলি, যেটা চায়নাতে করছে বা ইটালিতে বা অন্য অন্য জায়গায় করছে। আমাদের যে কোয়ারেন্টাইনটা, এটা কোন ধরনের কোয়ারেন্টাইন আমি জানি না। আপনি হোম কোয়ারেন্টাইনে বলছেন, কিন্তু তার তদারকিটা কে করছে? এভরিডে রিপোর্টিংটা আপনি পাচ্ছেন কিনা, তার বাড়িতে কয়জন গেল, সে বাজারে গেল কি গেল না, সেটা কে ইভ্যালুয়েট করবে? ল এনফোর্সিং অথরিটি অথবা সেখানকার মেডিকেল কেয়ার, কারো তো করতে হবে। সেই জায়গাতে আমার কাছে মনে হয় গ্যাপ। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে, আপনি এদেরকে বলতেছেন আমার চিকিৎসক সমাজকে যারা এদেরকে দেখভাল করবে তাদেরকে আপনি সচেতন করতে পারছেন? সেই সচেতনতা কারে করছেন, কতজনকে করছেন, সেই গ্রুপটা কোথায়? কারণ যাদেরকে এবং সেই গ্রুপ যারা এদেরকে দেখবে তাদের প্রোটেকশনের কোনো বন্দোবস্ত আছে কি? কারণ সেও তো যদি দেখতে যায়, সেও তো ওইভাবে নিষ্ক্রিয় প্রিকশন নিয়েই যাবে। তা আমার কাছে মনে হচ্ছে সচেতনতা আপনি যতভাবে বলছেন, এটাকে প্র্যাকটিস করানোর জন্য সেই কাজটা আপনারা করছেন না। ঠিক উল্টোভাবে আবার বলবো, এর জন্য কি বরাদ্দ আছে?
নাকি আপনি ওই ডাক্তারদেরকে বললাম এটা তুই অনেকে দেখে গা, এটা হবে না। এটার মধ্যে যথাযথ বরাদ্দ থাকতে হবে। কাজ করাতে গেলে যে কাজ করবে তাকেও দিয়ে এই কাজটা সঠিকভাবে করে। এখন যে কোয়ারেন্টাইন মানতেছে না, তা আজ পর্যন্ত কি আমরা কাউকে কোনো ডিটেক্ট করতে পারছি কে মানলো কে মানলো না? এই যে ডিটেকশনের কথা যদি একটি তথ্য দিতে পারি, গতকালকে আমরা তথ্য পেয়েছি যে মানিকগঞ্জে একজনকে হোম কোয়ারেন্টাইন না মানার দায় 10,000 টাকা জরিমানা করেছে। কিন্তু সে একই, আমি বলছি তাহলে তাহলে তবু কিছু একটা আছে, কিন্তু সে ওই যে মানলো না, এটা সে না মানলো, হয়তো আমার 10,000 টাকা দিল, কিন্তু আমার ক্ষতি কতটুকু হয়েছে তো আমি জানি না। সুতরাং আমি কিন্তু এই রিস্কগুলো আমি মনে করি যে ডিফিকাল্ট। তা আমার মনে হয় বাংলাদেশের যে জায়গাটাতে আমরা এখন আছি পেনিক হবে, কিন্তু হয়তো এখনও আমরা উইদিন রিজনেবল লিমিট যে এটা আমরা সামলাতে পারবো ইফ উই ডু ফর দ্যাট। কিন্তু সেই জায়গাটাতে আমার মনে হচ্ছে ওই প্রস্তুতি পর্বটাও আমাদের ঘাটতি আছে, যেটাকে 100% ওই কাজটা করার। এবং সেই জায়গাটাতে স্বাস্থ্য ব্যবস্থাপনাটাই একমাত্র চিকিৎসকদের ব্যাপার না, এটা সমাজটাও কিন্তু এর মধ্যে ইনভলভ, এবং সেখানে তারা কতটুকু ইনভলভ হয়েছে তাও আমার জানা নাই। তো এখন এই জায়গাগুলোতে যেটা আমরা অন্য অন্য কাজ, যেমন এখন আমরা বলছি গ্যাদারিং করবেন না, আমরা আবার দেখি আরব বিশ্বে কি দেখি, কাতারের মতো জায়গায় তারা কিন্তু তাদের আজানের শব্দ পরিবর্তন করে ফেলছে, তোমরা বাসায় নামাজ পড়ো। আমার তো প্রয়োজন হলে সেই ধরনেরও যেতে হবে, সেটার জন্যই কি আমরা প্রস্তুত? কারণ সেটা নিয়ে কি আমরা আমাদের যারা ধর্মের করে তাদের সাথে কি মোটিভেট করেছি? এগুলো তো কোনোটাই আমার কাছে মনে হয় না যে ওইভাবে। এটা খালি আমরা শব্দ বোমা মারতেছি, আমরা প্রস্তুত হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, কিন্তু আসলে মানে আল্লাহর অনেক রহমত যে আমরা ওইভাবে অ্যাফেক্টেড হই নাই, কিন্তু হব না এই কথা বলা যায় না। কিন্তু সরকারের এখনও সময় আছে, দে মাস্ট ফলো দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন, এবং দে মাস্ট ডু ইট প্রপারলি, আদারওয়াইজ দ্যাট উইল বি এ ফেলিউর নট ফর দেম অনলি, ফর দ্য নেশন। জি ধন্যবাদ। একটা ফোন নিয়ে আসছি স্যার। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোজাম্মেল হোসেন, নোয়াখালীতে বলছি। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে যে রোগটা বলছে যে মহামারীটা মানে একে না আতঙ্কিত না, আর বলতেছে পরিচ্ছন্নতা ভাবে চললে আপনার সমস্যা হবে না। কিন্তু কথা হলো যে আমার তো যা বুঝে যারা তারা বুঝি মোটামুটি পাশে চললাম, ছোট বাচ্চাদের এবং মুরব্বীদের ওনাদের কি পরামর্শ বা করণীয়? জি ধন্যবাদ আপনাকে। হয়তো তিনি বলছেন যে প্রাপ্তবয়স্করা হয়তো নিজেরা সচেতন হলেন, বাচ্চাদের ক্ষেত্রে করণীয় কি? বাচ্চাদের ক্ষেত্রে করণীয় হলো যে যারা গার্জিয়ান আছেন বা আমাদের শিক্ষক যারা আছেন অথবা আমাদের স্বাস্থ্য বিভাগ, এই বাচ্চাদের তাদের কি করণীয় সেটা তাদেরকে ভালো মতো বোঝাতে হবে। বাচ্চারাও খুব ভালো অনুকরণ করতে পারে। আমার 4 বছরের একটা নাতি আছে, আমি অনেক কিছু বলি যেটা সে একদম হুবহু করে, কিভাবে হাত দিতে হবে ইত্যাদি। তো সুতরাং এটা সমস্যা না। প্রথম হলো যে ভালো করে নিজেরাই জানতে হবে যে আসলে কি করা দরকার, এবং সেটা যদি আমরা বাচ্চাদের বলি এবং বাচ্চাদের সেগুলো যদি দেই, মানে যেমন ধরেন হাত ধুতে হবে, তাহলে তাকে পানি সাবান এগুলো যেন থাকে, বাইরে থেকে এসে আমরা ধোবো, আমাদেরটা দেখবে, তাহলে বাচ্চারা এটা সহজেই অনুসরণ করতে পারবে। আর যদি আমি বয়স্কদের কথা বলি, এখানে একটা বিষয় হলো যে এই রোগটা সারা বিশ্বে যেহেতু বয়স্কদের বেশি হচ্ছে এবং মারাত্মক ধরনের যে অসুস্থতা এবং মৃত্যু এটা যেহেতু বয়স্কদের হচ্ছে, সেক্ষেত্রে একটা হতে পারে যে যেহেতু অনেক বৃদ্ধ আছেন যারা হয়তো এখন অনেক কিছু তথ্য নেন না, টিভি দেখেন না বা সোশ্যাল মিডিয়াতে নেই, অথবা তাদের মানসিক কারণে তারা এখন অতটা বুঝতে পারেন না, সেক্ষেত্রে হবে যে আমাদেরকেই যারা আমরা এখানে মানে অ্যাডাল্ট আছি তাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া, তাদের জন্য ব্যবস্থাগুলো করা, তাদের প্রয়োজনে হাতটা ধুয়ে দেওয়া। তাদের একটা সুবিধা, তারা হয়তো মোবিলিটি না থাকার কারণে অনেক সময় বাইরেই যাবে না, তো বাসায় যদি তারা অসুস্থ হন তাহলে সেক্ষেত্রে তো আমাদেরই ব্যবস্থা নিতে হবে। আর সাবধানতার ক্ষেত্রে মূল হবে যে আক্রান্ত কেউ অথবা যিনি কারো কাছে এক্সপোজড হয়েছেন এরকম কেউ যেন বৃদ্ধদের কাছাকাছি না আসে, সেটা বরঞ্চ আমাদেরই নিশ্চিত করতে হবে যেন বৃদ্ধের কাছে তারা না যান, এবং বৃদ্ধরা প্রয়োজনে তাদেরকে এমন কিছু আমাদের বাধা তৈরি করে দিতে হবে যাতে আক্রান্ত ব্যক্তি বা যিনি এক্সপোজড হয়েছেন তিনি যেন ওই বৃদ্ধের কাছাকাছি না আসেন। প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেন যদি কেউ এরকম আক্রান্ত কোনো দেশ থেকে আসেন। আমাদের আত্মীয় স্বজন আছে, অনেক সময় আমরা বাবা মা
বা নানা নানি দাদা দাদি বৃদ্ধ থাকেন খুব। তো সেক্ষেত্রে আমাদের যারা এসেছেন, এখনও অনেকে আসছেন বা এসেছেন, তাদের উচিত হবে এই বৃদ্ধদের কাছাকাছি না যাওয়া, তাদের থেকে একটু দূরে থাকা, যাতে করে তারা এই সংক্রমণের শিকার না হয়। জি, ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আরেকটি প্রসঙ্গ নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে সম্প্রতি আপনি খেয়াল করেন যে বাংলাদেশে একটি করে ইস্যু আসার নানান ধরনের তথ্য, গুজব, অপতথ্যই বলবো, সেগুলো আমরা দেখি। এই করোনাকে কেন্দ্র করে স্যার আপনি দেখবেন অনেক দেশে হয়তো তারা বলছে আমরা প্রতিষেধক আবিষ্কারের অবস্থায় রয়েছি বা আবিষ্কার করে পরীক্ষামূলক প্রয়োগের তথ্য কয়েকটা জায়গায় দেখলাম। বাংলাদেশে মাইকিং করে করোনার ওষুধ বিক্রি হচ্ছে, এটাও আপনি দেখবেন, এটাও বাস্তবতা। এবং ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখবেন যে করোনা প্রতিরোধের নানান রকম উপায় তারা বাতলে দিচ্ছেন। এই জায়গাটাতে স্যার কি করা যায়? শুধু এটা না, ইভেন কতগুলো ফেসবুক আমাদের ডাক্তারের নামেও আসছে। জি, কথাটা হচ্ছে যে করোনার এখন পর্যন্ত কোনো প্রতিষেধক নেই, করোনার এখন পর্যন্ত কোনো চিকিৎসা, এস্টাবলিশ চিকিৎসা নেই। এটা তো সত্য। এখন তারা কিসের এই যে অন্যায় বা মিথ্যা কথা বলছে, এটা তো হচ্ছে যে আমি আবারও বলবো, এটা তো অন্যায়, প্রতারণা। তো প্রতারণাদেরকে কেন আপনারা ফেসবুক বন্ধ করতে পারছেন না, প্রতারকদের কেন ধরতে পারছেন না, এটা তো আমার জানা নেই। আপনারা অনেক কিছু ধরতে পারেন, তো করতে পারেন। আর উনি যেটা বলেছে ব্যক্তিগতভাবে আমি কিভাবে করোনা রোগীর থেকে বাঁচব, এটা কিন্তু আমার সাধারণ স্বাস্থ্য শিক্ষার মধ্যে আছে, এবং এটা সবারই তো মানা উচিত। এবং এটার সাথে কিন্তু আজকের করোনার কোনো সম্পর্ক নেই। স্বাভাবিক স্বাস্থ্যবিধি যদি আপনি না মানেন, সেটা যদি প্রফেসি না করেন, তাহলে তো আপনি যে কোনো সময় যে কোনো হেলথ হ্যাজার্ডে থাকবেন। আমরা কিন্তু আজকে মোর কনসার্ন যে করোনা এবং যারা এটা নিয়ে আসছে ওই গ্রুপটার সাথে আপনাকে যেভাবেই হোক ওদের মিক্সিংটা অন্তত যারটা প্রকাশ পায় নাই 14 দিন পর্যন্ত ওকে আপনাকে মনিটরিং করতেই হবে, এর বিকল্প কিছু নাই। এটা ওর উপরে ছেড়ে দিল। আমি জানি যে হয়তো 90% জনেরই কিছু হবে না, কিন্তু আপনার তদারকিটা কিন্তু 100% করতে হবে। ওখানে 10 জনের হবে ওই আশায় 90 জনকে আপনি ছেড়ে দিচ্ছেন, এটা হবে না। এবং এটা আইনও বলে, মানে রাষ্ট্রের আইনও কিন্তু এরকম সংক্রামক ব্যাধির ব্যাপারে কি করা যেহেতু সেটা আইনও আছে। এখন এই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সমন্বয় হচ্ছে না, এবং এই সমন্বয়টাই কিন্তু আমাকে ডিজাস্টারে নিয়ে যাবে। এবং আমি এখনও বলবো যে সময় আছে, যাদেরকে কোয়ারেন্টাইন করেছেন বা যাদেরকে করতে যাচ্ছেন তাদের মনিটরিংটা আপনারা বাড়ান। আপনার মনিটরিংটা এখন আমার কত, আপনি বলছেন 3,000 লোকের জন্য না, আমার 10,000 লোক লাগবে। 10,000 লোক লাগবে তাদের তদারকি করার জন্য। তার বাড়ি, তাকে আইসোলেট করে তাকে যদি ওখানে কোয়ারেন্টাইন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তদারকিটা কোথায়? কারণ ও তো সেলফ তদারকিতে বলছে, এবং সেলফ তদারকিটা তো ইট ইজ ভেরি টাফ টু ম্যানেজ। তা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে জনবসতি, এটা যদি একবার স্প্রেড করে, তাহলে ওর ওই যে ঘরের কোয়ারেন্টাইন কিন্তু আমার দেশকে কোয়ারেন্টাইন করতে হইবে। তখন কেমনে করবেন? আর যদি না করতে পারেন তাহলে তো অ্যাজ এ হোল নির্মূল হয়ে যাবে। জি, ধন্যবাদ স্যার। শুরুর দিকে আপনি যেটি বলছিলেন না, যে আতঙ্কিত হওয়ার কথা না বললেও তো আসলে আতঙ্ক কিছুটা চলেই আসে। এই প্রসঙ্গে বলতে চাই, আপনি বলছেন নিপা নিয়ে কাজ করেছেন, ইবোলা নিয়ে কাজ করেছেন, আরও সম্প্রতি কিছু ভাইরাস আমাদের সার্স, মার্স, এগুলোতে মৃত্যুর হার যতটা, করোনাতে তো এখন পর্যন্ত তার থেকে কম, যদি অনেক কম। তো করোনা নিয়ে মানুষ এত আতঙ্কিত হলো কেন, কি মনে হয়? আচ্ছা শোনেন, আমি একটা কথা মাঝে মাঝে বলি, অজানা শত্রু ভয়ঙ্কর, জানা শত্রু অত ভয়ঙ্কর না। হাতি একটা অন্ধকারে আছে, আপনি জানেন না এটা কি, এটা ভয়ঙ্কর এবং মানুষ খুবই ভয় পায়। আর একটা হাতিকে আপনি দেখছেন, সেটা কিন্তু একটা বিশাল প্রাণী এবং আপনাকে মেরেও ফেলতে পারে, কিন্তু আপনি জানেন, সুতরাং আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নেন। এগুলোও তাই, যখনই কোনো নবোদ্ভূত রোগ হয়, বার্ড ফ্লুর সময় অনেক আতঙ্ক হয়েছে, সোয়াইন ফ্লুর সময় অনেক আতঙ্ক হয়েছে, এটাই স্বাভাবিক, এটা হবেই। এখানেও তার ব্যতিক্রম নয়। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, এখন আসলে একটা গ্লোবাল ভিলেজ, সবাই সব তথ্য রাখে, বিশ্বে কি ঘটছে, এবং সবাই অ্যাফেক্টেড হচ্ছে ডাইরেক্টলি। কীরকম? যেমন ধরেন বিমান যখন ধীরে ধীরে বন্ধ হচ্ছে, বারবার বেশি করে, তখন ডাইরেক্টলি অনেকে অ্যাফেক্টেড হচ্ছে। অনেকে আত্মীয় স্বজন আসার কথা আসতে পারছে না, বিদেশে যাওয়ার কথা যেতে পারছে না। এরকম যখন অ্যাফেক্টেড হয়, কখন হয়, বিমান কখন বন্ধ হয়, বড় কিছু না হলে তো হওয়ার কথা না। তাহলে এগুলোর ফলে আতঙ্ক হবে। এবং জনস্বাস্থ্যে আমরা একটা কথা বলি যে মৃদু আতঙ্ক থাকা উচিত। ইরানে আতঙ্ক ছিল না, তারা বলছিল করোনা কিছু না, সব কিছু তারা করতেছিল। এবং দেখেছি প্রকাশ্যে বড় নেতারা
জ্বর নিয়ে, সর্দি, হাসি নিয়ে এসে কথা বলছেন, মিটিং করছেন, এবং সাম অফ দেম ডায়েট। তারপরে তারা ব্যবস্থা নিতে শুরু করেছেন এবং কঠোরতম শুক্রবারের নামাজ পর্যন্ত বন্ধ করেছেন। তাহলে আসলে আমি সবসময় বলি যে আতঙ্ক হবে না, এই কথাটা আমি কেন বলি, তার মানে আতঙ্ক আছে। জি। তাছাড়া তো কিন্তু আমি স্যার, এখানে বলতাম না প্রশ্ন করি, আতঙ্ক অদরকারি। থেকেও তো তার সচেতন হওয়ার তাগিদটা আসার কথা। ট্রু, সেটি কি আসছে? সেই জন্য আমরা লো লেভেল আতঙ্ক চাই, অবশ্যই আসছে। স্যার যেটা বলতেছিলেন বা আপনি যেটা বলছিলেন, যে ফেসবুকে বা সামাজিক মাধ্যমে অনেক লিখছে, আমি এটা খারাপ দেখি না। আমি বলি লেখা উচিত। আপনি আপনার বৈঠকে কি করেন? বৈঠকখানায় আপনারা ভাই বোন বা আত্মীয় স্বজন মিলে যখন কথা বলেন, অনেক অবন্দার কথা বলেন, এক একজন এক একটা বলে। আমি ডাক্তার, আমার ভাই বোনরা অনেকে ডাক্তার না, কিন্তু যখন কথা বলে তখন তারা এমনভাবে বলে তা আমি মুসকে মুসকে হাসি। তারা না বুঝে অনেক কিছু বলেন, এটাই স্বাভাবিক। এটাকে নিয়ন্ত্রণ করা যায়, আইন দিয়ে না, ধমকায় না, খামোশ বলে না। নিয়ন্ত্রণ করার বড় উপায় হলো যে আপনি সুন্দর করে তথ্য দেন, আপনি লোকজনের যে চাহিদা এটা বোঝেন, বুঝে সেইভাবে তথ্য দেন, লোকজনের কাছে কিছু লুকায়েন না, মিথ্যা কথা বলবেন না। এগুলো যদি মানেন, আমি নিজে ডাইরেক্টর থেকে এটা করেছি। ইবোলার সময় আতঙ্ক হয়নি। আমাদের আফ্রিকা থেকে আমরা 2000-2500 লোককে 22 দিন পর্যন্ত একেবারে টু দ্য পয়েন্ট ফলো আপ করেছি। এটা যদি ভালো অর্গানাইজ করেন, থার্মাল স্ক্যানার আমার বসানো, যে থার্মাল স্ক্যানারগুলো আমি যখন ডাইরেক্টর ছিলাম তখন আমি এনেছি। তো আমরা ওখানে সেইভাবেই ব্যবস্থা, আমাদের অনেক অভিযোগ ওঠেনি। আসলে মানে এবারে আমার জন্য একটু মনে হচ্ছে, স্যার যেটা বলছিলেন যে এখানে যারা নেতৃত্বে আছেন, যারা এটা দেখাশোনা করছেন, তাদের আরও ক্ষিপ্র হওয়া উচিত, তাদের আরও সুসংগঠিত হওয়া উচিত। আমরা অনেক মোবিলাইজেশন দেখছি না, মোবিলাইজেশন অফ রিসোর্সেস। ডেনমার্ক $3.5 বিলিয়ন এর জন্য বরাদ্দ করেছে। আমাদের এখানে অর্থ দরকার, আমাদের পিপিই দরকার, আমাদের ওষুধপত্র দরকার, আমাদের আইসিইউ দরকার, আমাদের প্রয়োজনে মেকশিফট হসপিটাল তৈরি করা দরকার বা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস তৈরি দরকার। এখানে তো বেশ টাকা দরকার, আমাদের প্রচুর প্রশিক্ষণ করা দরকার। আমাকে কিছুক্ষণ আগেই আমি যখন এখানে আসছিলাম, কয়েকজন আমাদের স্বাস্থ্য বিভাগীয় কর্মী অনুরোধ করেছেন, স্যার আমরা কিন্তু এই করোনা সম্বন্ধে কিছু জানি না, আমাদের কোনো প্রশিক্ষণ হয়নি। তো এগুলো যদি আমরা ভালো মতো করি, আমাদের অনেক কর্মী আছে, স্বাস্থ্যকর্মী 1.5 লাখ 2 লাখ সব মিলিয়ে, সবাইকে যদি আমরা এই ভালো করে প্রশিক্ষণটা দিতে পারতাম, তাহলে ওরা প্রত্যেকে আমাদের অ্যাম্বাসেডর হইতো। সারা দেশ জুড়ে এই ধরনের অপতথ্য, ভুল তথ্য, এগুলোর বিরুদ্ধে তারা কথা বলতো, এবং ধীরে ধীরে আমরা সারা জাতি একটা সঠিক বিজ্ঞানভিত্তিক, বিজ্ঞান মনস্ক একটা ধ্যান ধারণা নিয়ে এগোতাম। কিন্তু সেই জায়গায় আমরা বড় ঘাটতি দেখছি। বরঞ্চ আপনি যদি আমাদের যারা আছেন বিভিন্ন পদে, তাদের কথাবার্তা দেখেন, তাতে জনগণকে হেয় করা, তাদেরকে খুবই অবমূল্যায়ন করা, এটা যদি করা হয় তাহলে তাদের উপর জনগণ আরও আস্থা হারাবে, এবং ভবিষ্যতে তারা যা কিছু বলবেন জনগণ সেটাকে সন্দেহের চোখে দেখবেন এবং ঠিক মতো সেটা পালন করবেন না। এটা আমাদের দ্রুত এই জায়গায় পরিবর্তন আনা দরকার, দৃশ্যমান করা দরকার, এটাকে ট্রান্সপারেন্ট করা দরকার। তাহলে হয়তো এটাকে আমরা, তবুও দেরি হয়ে গেছে, আমরা ফেল করছি। আমাদের লেভেল 1 থেকে আমরা লেভেল 3-তে চলে গেলাম। লেভেল 1 মানে কোনো কেস নেই, লেভেল 2 মানে ইম্পোর্টেড। তাহলে যখন কেস ইম্পোর্টেড হলো, তারপরে সেখান থেকে কেন আরেকজন পেল, এটা লেভেল 3 স্প্রেড। তাহলে আমি লেভেল 2টা ফেল করলাম। এবং আজকেও 2 জন হলো, দুটো বাচ্চা হলো। তাহলে আমি কি কোয়ারেন্টাইন করলাম যে এই ইনফেকশনটা হলো? এই ফেইলের সঙ্গে যদি বাড়তে থাকে, 100টা যদি ফেল হয়, 1000টা যদি ফেল হয়, তাহলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই অবস্থাটা। স্যার ধন্যবাদ। স্যার ফেল করেছি, তদারকিতে ফেল করেছি যদি আমি ধরে নেই, তাহলে স্যার দুটি জায়গায় যদি ভাইস ভার্সা, তদারককারীরা ফেল করেছে বলে আমি, যিনি আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছে, আমিও যদি ফেল করি, কোনো না কোনো জায়গাতে স্যার রাশটা টেনে আমি ধরতে হবে। কিন্তু আবারও বলবো, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে 90% আমার শ্রমিক যারা বিদেশে গেছে, তাদের চিন্তা চেতনার লেভেলটা কিন্তু আমার সাধারণ মানুষের মতো। এটা সাধারণ মানুষ ফেল করাটা আনইউজুয়াল নয়, কিন্তু আমরা যারা এই কাজটা করছি তাদের তো ফেল করা তো, আমি কি ওই লোকগুলিকে চিনি না? যেমন আমার পররাষ্ট্রমন্ত্রীকে বলতে হচ্ছে যে ওরা কোথাকার আমি তো ওই লোকগুলোকে চিনি, এটা ওর কিন্তু দোষ না। কারণ ও যখন আসে তখন সে বিদেশ থেকে যারা আমাদের এখানে আসে, তারা কিন্তু মনে করে যে আমার তো পয়সা পাতি, সম্মান, এগুলো সে চায়। কিন্তু আমরা ফেল করলাম কোথায়? আমরা কিন্তু ফেল করলাম ওদেরকে ডিটেক্ট করা, আমরা ওদেরকে উপযুক্ত বন্দোবস্তটা করা, আর
সে একই কথা যে আমরা কিন্তু আরেকটা জায়গায় ফেল করেছি, ওদের সাথে আমার কানেক্টিভিটিটা রিয়েল সেন্সে অ্যাস্টাবলিশ করা, ম্যাপিং করে আমার হেলথ ম্যান পাওয়ার সেখানে যাওয়া, আবার হেলথ ম্যান পাওয়ার যে যাবে তাকেও কিন্তু একটা প্রোটেক্টিভ ডিভাইস আপনাকে ঢুকাতে হবে। তো এগুলো তো আমার ফেলিউর। আমি কিন্তু ফেলিউর এক জায়গায় দেখছি না, টোটাল চেইনে ফেলিউর। ছেলের ফেলিউরটা হচ্ছে, আপনি যদি এখন আমার দেশে যারা এটা আছে, আপনি এয়ারপোর্টের পিকচার দেখেন, সেখানে যে মেন পাওয়ার যেটা করতেছে, আমার আইসোলেশন হাসপাতাল যদি কুয়েত মৈত্রী ওটা দেখান, ওটাও তো আপনি একটা দেখাতে পারতেন যে ইট ইজ সামথিং উই আর রেডি ফর ইউ। সেখানে কি আছে আমি জানি না। ডিস্ট্রিক্টের যে ফিগারটা আসতেছে, ভাঙ্গা খাট আপাতত এদিক ওদিক করতেছে, তো এগুলো তো আপনাকে ইয়ে করে না, এনশিওর করে না। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন যে এটাকে ড্রিল হিসেবে নেওয়া যাবে না, এখানে ফেল করা যাবে না, আপনাকে স্টপ করতে হবে। তো সুতরাং সেই জায়গাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাকে তারপরে এখন আমরা জানি না, আপনার ইতালির মতো দেশ, তারা কিন্তু আইসিইউ সার্ভিস দিতে পারছে না, তারাও কিন্তু সেখানে ভাগ করে ফেলছে, কারে দিবে কারে দিবে না। আর আমার টোটাল আইসিইউ কি আছে আমি জানি না। একইভাবে হচ্ছে আমার যে দামি হাসপাতালগুলো আছে, আমার বড় লোকের যদি এর একটা হয়, সে কোথায় যাবে আমি তো জানি না। আমি কিন্তু জানি না ও কোন হাসপাতালে যাবে, কারণ ও এই দেশের সাধারণ হাসপাতাল তো ওর না। ওরা কোথায় রাখবেন? ওরা তো নিবে না। কিন্তু স্যার এই ক্ষেত্রে কি তার সালে আপনি ওই যে অনেকেই প্রশ্নটা তুলছেন যে পরীক্ষা নিরীক্ষা শুধুমাত্র আইডিসি এর কেন, অন্য কোথাও দেওয়া যায় পরীক্ষা নিরীক্ষা আইডিসি এটার মধ্যে আবার একটা দুর্বৃত্তাও তো আছে। কারণ এটার যে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে যেই ধরনের মাইক্রোবায়াল, এটার যে সেফটি মেজারটা লাগে সেটা কিন্তু নাই, অন্য কোথাও নাই, ওরা ব্যবসা করে ফেলাবে বাইরে দিলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটার এন্টিজেন থেকে যে পরীক্ষার যে কিটস, সেটা আমাদের এখানে নাই। রক্ত পরীক্ষা করে যেটা করা, সেটা কিন্তু আমার এখানে এই মুহূর্তে অ্যাভেলেবল না। আমরা ওই মুখের সোয়াব ফব নিয়েই ওটা করতেছি। তবে স্যার এখানে একটু কথা বলি, আসলে এটা একসময় আমরা আলোচনা করছিলাম, পরামর্শ দিচ্ছিলাম যে টেস্টটা শুধু একটা ইনস্টিটিউটে হওয়া উচিত না। আমি প্রাইভেটের কথা বলছি না, যদিও কোরিয়াতে তারা কিন্তু প্রাইভেটে ওই টেস্টটা করেছে, কোনো সমস্যা হয়নি। তাদের থিওরি হলো 3T, ট্রেস, টেস্ট অ্যান্ড ট্রিট, এবং এটা সফল। এখন বলা হচ্ছে এ পর্যন্ত পৃথিবীতে এই কোরিয়ান 3T মডেলটা হলো সফল। তারা দ্রুত ট্রেস করেছে, দ্রুত টেস্ট করেছে, ট্রিটমেন্টে দিয়েছে, সুতরাং একটা রোগী থেকে আর ছড়ায়নি। এবং কোরিয়া কিন্তু শার্পলি কাম ডাউন করতে পেরেছে সবচেয়ে বেশি, এবং ডেথ সবচেয়ে কম, নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে বলেছিলাম স্যার আমাদের অনেকগুলো ইনস্টিটিউট আছে যেখানে পিসিআর আছে, যেখানে লেভেল 2 বায়োসেফটি লেভেল 2 যদি থাকে, একটু প্লাস যদি আমরা করতে পারি, তাহলে টেস্টগুলো করা যায়। আমাদের এখানে আমরা সুনির্দিষ্টভাবে বলেছিলাম আইসিডিডিআরবি একটা হতে পারে, বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ভাইরোলজি ডিপার্টমেন্ট হতে পারে, আইপিএইচ এর ভাইরোলজি ডিপার্টমেন্ট হতে পারে, চিটাগাং এর বিআইটিডি হতে পারে, ঢাকা মেডিকেল ভাইরোলজি ডিপার্টমেন্ট হতে পারে, এবং বিভাগীয় পর্যায়ে যেগুলো পুরনো মেডিকেল কলেজ আছে, যেগুলো বড় মেডিকেল কলেজ আছে, সেগুলো সবগুলোতেই কিছু ফ্যাসিলিটিস আছে। আমরা বলেছিলাম আইডিসিআর শুড অ্যাক্ট অ্যাজ দ্য রেফারেল সেন্টার। এই সেন্টার তাহলে আমাদের যে কোনো চ্যালেঞ্জে উই শুড টেক ইট অ্যাজ অ্যান অপরচুনিটি ফর আপলিফমেন্ট। তাহলে আমাদের এটা আপলিফমেন্ট হতো, আগেও হয়নি, ডেঙ্গুর বেলায়ও হলো না। তো আমরা যদি এই বেলায় করতে পারতাম যে আমাদের বিভাগীয় একটা করে যদি করতে পারতাম, এটা আমাদের জন্য সুবিধা। দুজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।